কোনো অতিমাম সক্রিয়তা আছে কিনা সবটাই খতিয়ে দেখবে পুলিশ ভবিষ্যতে। তবে এখন এই নিয়ে যেহেতু তদন্ত চলাকালীন কারোর উপরে দোষারোপ বা আঙুল তোলাটা ঠিক নয়। তার চেনে কিনা এটা তো কোনো জিজ্ঞাসা করা উচিত। ছবি সকলের সঙ্গে সকলের থাকে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি যে কোনো রাজনৈতিক দলের তার সঙ্গে বহু মানুষের ছবি থাকে। ছবি থাকাটা কোনো বিষয় নয়, বিষয়টা যে সে তাকে চেনে নাকি। এখন যেভাবে গতকালকে বলা হলো যে সাংসদকে পদত্যাগ করতে হবে, তাকে অবিলম্বে বহিষ্কার করতে হবে, এবং তার সঙ্গে একজন সচেতন উচ্চশিক্ষিত সাংসদের বহিষ্কারকে একই দাঁড়িপাল্লায় রেখে দেওয়া হলো, এটা আমার মনে হয় সম্পূর্ণ একটা অযৌক্তিক এবং তৃণমূল কংগ্রেসের একটা পরিকল্পিত মুভ। বর্ধমান কাণ্ডে লোকাল যে টিএমসি এমএলএ তিনি বলেছেন যে বর্ধমান মডেল স্টেশন হবে বলে শোনা যাচ্ছে। এখানকার এমপি তো বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া, তিনি কোথায়? তাকে তো ত্রিসীমানা দেখাই যাচ্ছে না। দেখুন, সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া অত্যন্ত একজন প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব। সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া বর্ধমানের জন্য তার স্বল্প মেয়াদী এই 5 বছরের মধ্যে অনেক কাজই করেছেন। বর্ধমান মডেল স্টেশন হবেই, কিন্তু যে দুর্ঘটনায় এর দায় তো আর রেল কর্তৃপক্ষ এগিয়ে যায়নি। রেল চেষ্টা করছে বিষয়টা সংশোধন করবার, কিন্তু যাদের প্রাণ চলে গেছে সেই প্রাণ তো ফিরিয়ে দিতে পারবে না। এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে কোথাও না ঘটে সেটা দেখবেন। সমস্ত দুর্ঘটনায় রাজনীতির রং লাগিয়ে দেওয়াটা উচিত নয়। যখন পোস্তায় ব্রিজটা ভেঙে পড়েছিল, ওখানে তৃণমূল কংগ্রেসের এমএলএর নাম কি? তিনি তখন কোথায় ছিলেন? যে পরিবারগুলো তাদের প্রিয়জনকে ওই দুর্ঘটনায় হারিয়েছিল, তাদের পাশে যেরকম সরকারও নেই, সেরকম স্থানীয় বিধায়কও নেই। কয়লা পাচার কাণ্ডে আজ ফের শহরে তৎপর সিবিআই। কলকাতার ভবানীপুর সহ 2 জায়গায় 3টি ফ্ল্যাটে সিবিআই আজকে ফের তল্লাশি চালাবে। এই কয়লা ময়লা নিয়ে আমার মনে হয় আর কোনো মানুষের কোনো আগ্রহ নেই। অনেক দিন এই কয়লা চলছে, সব মানুষ চাইছে শেষ হোক। যেরকম কোর্ট একটা তারিখ মেরে দিয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে দিতে হবে, এরকম যারা কোর্টের নির্দেশে এবং নজরদারিতে যখন তদন্ত চলছে এবং কোর্ট বিভিন্ন সময় তারা একটা কখনো তীর্যক মন্তব্য করছেন, কখনো তদন্তকারী সংস্থাকে তাদের দায়িত্ব মনে করিয়ে দিচ্ছেন, কখনো বলছেন যে তদন্তের একটি বিশেষ অংশে কেন আপনাদের ঢুকতে আগ্রহ দেখা যাচ্ছে না, প্রশ্ন তুলছেন, তারা দেখবেন বিষয়টা। আমরা চাই তাড়াতাড়ি শেষ হোক। 10 দিনে পড়লো ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুর বাড়িতে আয়কর আনা। গতকাল তার পৈতৃক ভিটেতে যান আয়কর আধিকারিকরা, সেখানে মাটির নিচে কোনো টাকা লুকোনো আছে কিনা তা জানতে জিও পোর্টেবল সার্ভিলেন্সের সাহায্য নেওয়া হয়। সেখানে কিছু না মিললেও কংগ্রেস সাংসদের ৫০তম বাংলোয় এখনো জারি রয়েছে তল্লাশি। এইসব তল্লাশি চলছে বলেই এবং ভবিষ্যতে চলতে পারে এই আশঙ্কা করি এরা রাস্তায় ময়দান নেমে পড়েছিল তৃণমূলকে সঙ্গে নিয়ে, যে নরেন্দ্র মোদী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অপব্যবহার করছেন তার প্রতিহিংসার রাজনীতির কারণে, শুধুমাত্র রাজনীতির স্বার্থে। এগুলো যাতে না হয়, তদন্ত যাতে না হয়, তদন্ত বন্ধ করে দেওয়া যাতে যায়, যাতে আর কোনো অর্পিতার বাড়ির খাটের তলায় কোনো তদন্তকারী সংস্থা পৌঁছতে না পারে, আর কোনো ভোলেবোম রাইস মিলের সন্ধান যেন কেউ না পেতে পারে, 161টা প্লট খাদ্য কেলেঙ্কারির অভিযুক্তের যাতে না পেতে পারে, পরিবারের সঙ্গে মন্ত্রীর 3-3টে সেল কোম্পানির হদিশ এবং বিভিন্ন সময় ডাইরেক্টর থাকা, এটা যাতে না পেতে পারে, এগুলো বন্ধ করার জন্যই তো এদের এই আন্দোলন, এদের এই জোট, ইন্ডিয়া ফুটকি জোট। বলছি 5 রাজ্যের ভোটে বিরোধীরা সেভাবে সুবিধা করতে পারবে না, তাই কি বিরোধীরা এবার মোদীকে কুপকাত করতে সংসদের নিরাপত্তা ইস্যুকে সামনে নিয়ে আসছে? তারা যে কোনো ইস্যুকে সামনে নিয়ে আসতে পারে। একটা বিচ্যুতি ত্রুটি, সেটা নিয়ে তো আন্দোলন করার অধিকার, ঐক্যবদ্ধ হওয়ার অধিকার প্রত্যেকের আছে, করুক না। আমাদের নির্দিষ্ট কর্মসূচি আছে, নির্দিষ্ট চলার পথ আছে, 10 বছরের অতীত আছে, নরেন্দ্র মোদীর ভাবমূর্তি আছে, তার নেতৃত্ব আছে, স্থায়ী সরকার, নির্ণায়ক সরকার দেবার ক্ষমতা আছে। আমরা মানুষের সামনে যাব, বাদ বাকিটা মানুষ করবেন। রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের 58টি ফিক্সড ডিপোজিটের খোঁজ পেয়েছে এখনো পর্যন্ত ইডি। কি বলবেন? কিছু বলার নেই, এটা দুর্ভাগ্য পশ্চিমবঙ্গে। 158টাও পাওয়া যেতে পারে, তাতে সাধারণ মানুষের কি এসে যাবে? যতক্ষণ না পর্যন্ত প্রকৃত অপরাধীকে ধরা হচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকের মাথার উপরে কার আশীর্বাদের হাত ছিল, কাদের জ্ঞাতসারে
এই প্রাতিষ্ঠানিক লুটকে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে, তাদের যতক্ষণ না সামনে নিয়ে আসা যাচ্ছে, মানুষের উৎসাহ কি? মানুষের উৎসাহ ওইগুলো নিয়ে। কলকাতা বিধানসভার এই যে সংসদে হামলা, তাতে একটা নকশাল লিঙ্কও পাওয়া গেছে। সাগর শর্মার পরিবারকে জিজ্ঞাসাবাদ করেছে উত্তরপ্রদেশের এটিএস। সাগরের সিপিআই মাওবাদী বেঙ্গালুরু ও রাজস্থান মডেলের সঙ্গে যোগাযোগ রয়েছে। উত্তরপ্রদেশ এটিএস এটা জানিয়েছে আফটার ইন্টারভিউশন। দেখুন, এখনো তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে, এই তদন্ত অনেক দূর পর্যন্ত যাবে, এটা খুব সহজ সরল ঘটনা নয়। যখন তদন্ত শেষ হবে তখন বোঝা যাবে এটা কাদের পরিকল্পিত ছক। তার থেকে বড় কথা হচ্ছে, যে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল শুধুমাত্র সিলেক্টিভ প্রতিবাদী হয়ে নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন এবং বিভিন্ন আন্দোলনের মঞ্চে পৌঁছে যান, কোন এবং কাদের সঙ্গে মঞ্চ শেয়ার করেছিলেন কিনা সেটা এখন দেখতে হবে। আজকে সংবাদ মাধ্যমে একটা ছবি উঠে এসেছে একজনের কিনা, কিন্তু প্রশ্ন হলো যারা মঞ্চ শেয়ার করেছেন, একই মঞ্চে বসে ভাষণ দিয়েছেন, একই রাজনৈতিক অবস্থানে একই জায়গায় দাঁড়িয়ে থেকেছেন, এরকম কাদের পাওয়া যায় সেটার জন্য আমার মনে হয় দেশের মানুষ অপেক্ষা করছে। সংসদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য বিধানসভায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা চালু হলো এবং তাতে দেখা যাচ্ছে যে কার্যত বিরোধীদের পায়ে বেরি পড়ানো হলো। কিভাবে দেখছেন? শুধু এখানের পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়ে কোনো কথা বলে হাস্যকর, কারণ এখানে আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রীর হাঁটুর কোনো নিরাপত্তা নেই। মুখ্যমন্ত্রীর হাঁটুতে যদি এখানের এসএসকেএম এর মতো একটি প্রতিষ্ঠিত চিকিৎসা কেন্দ্র তারা সেপটিক করে দিতে পারে, সেখানে মানুষের নিরাপত্তা কোথায়? মুখ্যমন্ত্রীর হাঁটুর নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি সরকার। গত 9 মাসে 11 জন শিশু কিশোর মারা গেছে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে। অনেকে এখনো আছেন যাদের অঙ্গহানি হয়েছে। প্রাথমিক স্কুলের শৌচাগার বাড়ির ছাদ থেকে বোমা পাওয়া যাচ্ছে। রসগোল্লার স্বাদের একটু গন্ডগোল হয়ে যাওয়ার জন্য মিষ্টির দোকানের মধ্যে প্রকাশ্যে জনবহুল রাস্তায় 5 রাউন্ড গুলি চলেছে। একজন ক্রেতা হসপিটালে ভর্তি, তার পেটে গুলি লেগেছে। এই যেখানে রাজ্যের পরিস্থিতি, যেখানে সামান্য একটা নির্বাচনে খুন হয়ে গেল, যেখানে একটা রক্তাক্ত পঞ্চায়েত নির্বাচন দেখলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো বিবৃতি নেই। ঘটনা 3 মাস পরে তিনি বললেন ওই ভোটের পরে 2-4 জন মারা গিয়েছিল, আর প্রত্যেকটা অটোপসি হয়েছে তাদের সরকারি হসপিটালের মর্গে পুলিশের উপস্থিতিতে। তো সেখানে আর মানুষের নিরাপত্তা আর বিধানসভার নিরাপত্তার লাভটা কোথায়? পশ্চিমবঙ্গ সরকারের একটাই উদ্দেশ্য, তৃণমূল সরকারের, যে কোনো মূল্যে বিরোধীদের শেষ করে দাও, বিরোধী কণ্ঠস্বরকে বাজেয়াপ্ত করো, বিরোধীদের স্পেসটাকে একদম শূন্য করে দাও, সীমিত করে দাও, সংকুচিত করে দাও, এই লক্ষ্যে কাজ করছে। রাজ্যপাল আজকে বোলপুরে যাওয়ার জন্য রাজ্য সরকারের কাছে হেলিকপ্টার চেয়েছিল। রাজ্য সরকার না বলে দেওয়ার পর তিনি আজকে সকালবেলায় বন্দে ভারত ধরে বোলপুর চান। কি বলবেন? এগিয়ে বাংলা এই দৃষ্টান্ত মনে হয় ভারতবর্ষের অন্য কোনো রাজ্য দেখাতে পারেনি, যেটা পশ্চিমবঙ্গ করে দেখাতে পারলো। সাংবিধানিক প্রধান, যার নামে সেই রাজ্য শাসন করা হচ্ছে, যার হস্তাক্ষরের ওপর রাজ্য চলছে, তিনি বলছেন আমি বোলপুর যাব, আমাকে একটা হেলিকপ্টার প্রোভাইড করো, আর সেখানে রাজ্য সরকার না বলে দিচ্ছে। এই নজিরবিহীন ঘটনা ঠিক একদম বাংলা জাতীয় সঙ্গীতের মতো। এটা একমাত্র তৃণমূল কংগ্রেসই দেখাতে পারে। আয়কর ফাঁকির অভিযোগে টানা 18 ঘন্টা ধরে তল্লাশি চলেছে রানীগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সৌরবাড়ির বাড়ি। গতকাল সকাল 6টায় হানা দেন, রাত 12টা অবধি, তখনও রাত 12টা শেষ হয় তল্লাশি। দেখুন, আয়কর হানা তো সারা বছর ধরে চলে, সারা দেশে চলে। কারণ যারা বড় বড় মানুষজন আছেন, বড় ব্যবসাদার আছেন, বড় লোক আছেন, কংগ্রেস তৃণমূলের মতো যারা বনেদি বড় লোক আছেন, তাদের অনেক সময় আয় বহির্ভূত সম্পত্তি তৈরি হয়ে যায়, কর ফাঁকির অভিযোগ থাকে, আয়করের মতো হানা দেয়। এটার সঙ্গে রাজনীতির কি যোগাযোগ আছে বলে আমার জানা নেই। আর 18 ঘন্টা জেরা করুক, 28 ঘন্টা জেরা করুক, মানুষের টাকা যারা লুট করেছেন সেই টাকা যদি আবার কেন্দ্রের কোষাগারে ফিরে আসতে পারে কর হিসেবে, তাহলে সেটা দেশের মঙ্গল। আজ বসিরহাটে ইটভাটার চিমনি ভেঙে 4 শ্রমিকের মৃত্যু হয়েছে। বসিরহাটের ইটভাটার বিস্ফোরণ হয়েছে কালকে কৃষ্ণ ইটভাটায়। সেই ইটভাটার একজন মালিক
দুই পার্টনারের মধ্যে একজন মালিক মারা গেছেন, আরেকজন তার যিনি মালিক ছিলেন তিনি কালকে হসপিটালে ভর্তি হয়েছিলেন। 4 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এখন অত্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে চিমনির বিস্ফোরণ, নাকি সেখানে কোনো বারুদ মজুত করা হয়েছিল তার জন্য বিস্ফোরণ, সেটা তো তদন্ত সাপেক্ষ। আর যার ইনভার্টারটি তিনি পরিচিত, তার সম্পর্কে বসিরহাটের মানুষ জানেন এবং তাকে চেনেন। বাদ বাকিটা পুলিশ যেটা জানাবে সেটা শুনব। বলছি যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজকে বলেছেন যে জ্যোতিপ্রিয়র ঘরের বাইরে মানে হাসপাতালে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানেন এসএসকেএম হসপিটাল তার কর্তৃপক্ষের অবস্থান কোথায় আছে। যে কর্তৃপক্ষ নেতার চাপের কাছে নথি স্বীকার করে কুকুরের ডায়ালিসিস করে, যে কর্তৃপক্ষ বিশুকে শিশু বানানোর চেষ্টা করে, কাকুকে শিশুদের বেডে ভর্তি করে দিতে পারে, যে কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে কোর্টের নির্দেশকে অমান্য করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কে অসহযোগিতা করে চলে, তো স্বাভাবিকভাবে এই আশঙ্কা থেকে সে ধরনের কিছু হতে পারে। এ নিয়ে আমার কিছু বলার নেই। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী ছিলেন উপেন বিশ্বাস, যিনি লালু প্রসাদ যাদবকে গ্রেপ্তার করেছিলেন অত্যন্ত প্রতিকূল অবস্থার নিজের জীবন সংশয়ের মধ্যেও, তিনি মনে হয় এই অবস্থায় ভালো প্রতিক্রিয়া দিতে পারবেন। আজকে 24 তারিখ যারা গীতার অনুষ্ঠান করছেন ব্রিগেডে, প্রধানমন্ত্রী আসছেন, তারা আজকে একটা সাংবাদিক সম্মেলনে অভিযোগ করলেন যে ইচ্ছাকৃতভাবে ওই দিন ট্রেন ফেলা হয়েছে, তাতে ঝামেলা হতে পারে। তারা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন, করজোড়ে অনুরোধ করেছেন যে এই টেট পরীক্ষা অন্যদিন ফেলার জন্য। 1, 2, তারা অভিযোগ করলেন বিভিন্ন জেলায় বাস সিন্ডিকেট তাদের বাস দিচ্ছে না। কি বলবেন? গীতার দেশে গীতা পাঠ যদি অপরাধ হয়ে থাকে, তাহলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যারা সরকার পরিচালনার দায়িত্বে আছে তাদের ভূমিকাটা কি সেটা মানুষ বুঝতে পারছে। শুধু টেট নয়, এলএলএম তার এন্ট্রান্স পরীক্ষা ছিল 17 তারিখ, সেটাকে 24 তারিখ নিয়ে যাওয়া হয়েছে। মানে যেখানে যত রকমভাবে পারা যায় এই লক্ষ্যকণ্ঠে গীতাকে অসহযোগিতা করা হচ্ছে। এটা বিজেপির কোনো প্রোগ্রাম নয়, এটা এই পারিবারিক আমাদের যে পরিবার বলা হয় সেই পরিবারের সরাসরি কোনো প্রোগ্রাম নয়। তো এই সরকারটা গীতা বিরোধী সরকার, এটা তাহলে তো মানুষ ধরে নেবে। আমরা এটা নিয়ে কোনো রাজনীতি চাই না। যখন আয়োজকরাই বলছেন যে বিভিন্ন জায়গায় তারা অসহযোগিতার সম্মুখীন, তারা তো মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানিয়েছেন। মুখ্যমন্ত্রীকে বলুন। জ্যোতিপ্রিয় মল্লিকের মতো বাকিবুর রহমানের দুর্নীতিকাণ্ডে তার স্ত্রী আর শ্যালকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে দাবি করেছে ইডি। দুর্নীতি প্রমাণে বাকিবুরের স্ত্রী ও শ্যালকের বয়ানকে হাতিয়ার করছে ইডি। চার্জশিটের দাবি যে ধার বিক্রির সরকারি টাকা ঢুকেছিল বাকিবুরের 2 স্ত্রী অ্যাকাউন্টে, সেই পরিমাণটা 4 কোটি টাকা। দেখুন, এই 4 কোটি 10 কোটির গল্পে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি এই রেশন দুর্নীতি যা হয়েছে, ধান কেনায় যেভাবে কৃষকদের প্রতারিত করে তাদের ন্যূনতম সংগ্রহ মূল্য না দিয়ে সেই টাকাটা সরকারের ঘর থেকে আবার বার করে নিয়ে যাওয়া হয়েছে, সর্বোপরি ফেক রেশন কার্ড, সেটাকে আইডেন্টিফাই করবার জন্য যখন আধার লিঙ্কের কথা বলা হয়েছে, যেভাবে তার বিরোধিতা করা হয়েছে এবং প্রায় 100 কোটি রেশনের টাকাকে আত্মসাৎ করেছে, তার পরিমাণটা বা পরিমাপটা হাজার হাজার কোটি টাকা। এটা 4-6 কোটি টাকার গল্প নয়। 4-6 কোটি টাকার তো গাড়ি আছে। রাজারহাটের যে হোটেল আছে, যে পানশালা আছে, তার দাম কত? প্রাসাদোপম বিভিন্ন জায়গায় বাড়ি, বারাসতের মদ বিক্রেতা, মানে বেআইনি 67টা ট্রাক আর 3টে ভলভো বাসের মালিক, তো সবই চালের টাকা, মানুষের গ্রাস কেড়ে নেওয়ার টাকা।